সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন, সমসাময়িক নানা বিষয় নিয়ে আয়োজিত হয় এই আলোচনা। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আসলে আজকে আমরা আমাদের স্টুডিওতে এসেছেন অনেক কষ্ট করে, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমাদের আলোচনার যে বিষয় সেটি হলো সমসাময়িক বিষয়। তো আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা আন্দোলন করছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেই দাবি দাওয়াগুলোর মধ্যে রয়েছে তাদের নতুন ক্যাম্পাসের যে কাজ সেটি শুরু করা হোক, তাদের যে বাজেট আছে, বাৎসরিক যে বাজেট বিশ্ববিদ্যালয়ের, সেই বাজেট যেন কাটছাট না করা হয়। এছাড়া তাদের 2025-26 অর্থ বছরের জন্য 70% আবাসনের বৃত্তি চাচ্ছে তারা। তো সবকিছু মিলিয়ে এর পাশাপাশি আরেকটি ইস্যু আমরা দেখছি যে আদালত কর্তৃক যে রায়ের মাধ্যমে মেয়র হিসেবে রায় দেওয়া হয়েছিল ঢাকা দক্ষিণের ইশরাক হোসেনকে, পরবর্তীতে সে বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল। সে নিয়ে নানা জল ঘোলা হয়েছে অনেকবার। এরপরে আমরা দেখেছি যে প্রজ্ঞাপন জারি করার পর সরকার গড়িমসি করছে। এক পর্যায়ে আমরা দেখলাম যে সরকার এই এর বিরুদ্ধে একটি হাইকোর্টে আপিল করেছে ফলাফল বাতিল চেয়ে। তো সবকিছু মিলিয়ে আসলে এই গত দুদিন ধরে আবার আমরা দেখছি যে ইশরাককে কেন মেয়র শপথ নিতে দেওয়া হচ্ছে না, সেই দাবিতে সেখানে নগর ভবনের সামনে, দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে সেখানে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। তো আমরা শুরুতে যে বিষয়টি আসবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে। সেখানে দেখলাম আমরা লাঠিচার্জ, পুলিশের শিক্ষকদের উপর, সিনিয়র শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে, শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে। আমরা এগুলো গত ফ্যাসিস্ট আমলে দেখেছি এবং সেই বিষয়টি আবার পুনরাবৃত্তি। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ভিওডি বাংলা অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আমার বক্তব্য খুব পরিষ্কার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের উপরে যেভাবে লাঠিপিটা করা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, আহত হয়েছে মনে হয় 50-এর কাছাকাছি শিক্ষক ভিতরে আছে। এটা যদি হেডলাইন না থাকতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের এই বাসভবন অভিমুখী যাত্রা, তাহলে আমি মনে করতাম ফ্যাসিস্ট মনে করতাম। এই আচরণ দেখে মনে হচ্ছে না যে 5 তারিখের পরের পুলিশটা, আগের পুলিশ, আগের আচরণ খুবই নিন্দনীয় এবং তাদের দাবিতে অত্যন্ত যৌক্তিক দাবি, অত্যন্ত যৌক্তিক দাবি। আজকে তারা আবাসনের জন্য যে 70% তারা এই দাবি করছে, দাবি করতেই পারে। আবাসিক আবাসন ব্যবস্থা করেন, তাদের দাবি তারা করবে না। ক্যাম্পাস একটা সুন্দর একটা ক্যাম্পাস হোক, এই জিনিসগুলো নিয়ে তাদের দাবিতে 3 দফা দাবি তাদের, তো ন্যায্য দাবি। এখন তারা আসতেছিল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে, এইভাবে নির্দয়ভাবে এইভাবে লাঠিপিটা করা, ক্রিয়াশীল নিক্ষেপ করা, এটা পুরনো সেই ফ্যাসিস্ট সরকারের চরিত্রকে মনে করিয়ে দেয়। এটা কোনোভাবে আমাদের কাছে কাম্য না। এবং এই ঘটনার সাথে যে সমস্ত প্রশাসনে যারা জড়িত, উৎসাহী হয়ে যারা করেছে, তাদের বিরুদ্ধে তারা শৃঙ্খলা ভঙ্গ অথবা এই যে নির্দয়ভাবে শিক্ষা ছাত্রদের উপরে নির্যাতন করার কারণে তাদের উপরে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবার আসি দ্বিতীয় কথা। একইভাবে আমরা দেখলাম নার্সরা তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা শাহবাগে তারা অবস্থান নিয়েছিল। নার্সদের দাবি এবং নার্সরা তো সবচেয়ে সেবামূলক কাজটা তারা করে। আমরা তো দেখেছি, আমরা বারবার জেলখানাও গেছি, হাসপাতালেও গেছি, দেখেছি যে একটা নার্স সে যত মানে নিজেকে টিপটপই রাখুক না কেন, একটা অসুস্থ রোগী যখন আসে, মানে হাঁপানির রোগী আসে, তারপরে হলো কি বলে যে বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ, এই সমস্ত রোগী আসে, ব্রঙ্কাইটিস বা এই ধরনের যেগুলো ছোঁয়াচে রোগ এবং খুব খারাপ, এবং বিভিন্ন ধরনের লোক আসে, বৃদ্ধ আসে, বয়স্ক আসে, একদম নিম্ন শ্রেণীর লোকজন আসে, তাদেরকেও কিন্তু নার্সরা সেবা দেয়। বলে না ও গরিব, ও একদম নোংরা, ধরবো না, ছোবো না, তা তো বলে না। সেই নার্সদেরকে এইভাবে নির্দয়ভাবে পিটানো বা তাদের ওখানে মিছিলটা ছত্রভঙ্গিতে তাদের অবস্থানটা ছত্রভঙ্গ, এরা একটা অমানবিক। তার কারণ কয়েকদিন আগেই তো আমরা দেখলাম এই শাহবাগে, যে শাহবাগে মিছিল নিষিদ্ধ, সেই শাহবাগে যখন একটা গোষ্ঠী সেখানে
অবস্থান নিল এবং 2 দিন ধরে তারা অবরোধকে রাখলো। সেখানে দেখলাম যে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য সেখানে ঠান্ডা পানি ছিটিয়েছে। একদিকে ঠান্ডা পানি ছিটাচ্ছে, একদিকে এক পক্ষের উপরে আরেকদিকে লাঠি পিটা করছে, এটা দ্বৈত নীতি, এটা মোটেই গ্রহণযোগ্য না। এখন তাতে আমি বলতে পারি এটুকু, যেটা সরকারের পক্ষে যাবে সেটা সরকার করতে দেবে, আর যেটা সরকারের একটু বিপক্ষে যাবে জনগণের বা যারা পেশাভিত্তিক আন্দোলন করবে তাদের স্বার্থের জন্য, তখন সেটা সরকার মানে গ্রহণ করবে না, কোনোভাবেই সেটা সহ্য করবে না। অবস্থাটা আগের সরকারের মতোই হয়েছে, যেটা মোটেই কাম্য না। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের বিরাজ করে, আজকে তো আমি আমার একটা কর্মসূচি ছিল, যেতে পারলাম না, বাধ্য হয়ে ওই কর্মসূচি শেষ করে মানে আশা করতেছিল, কিন্তু যানজটের কারণে কোনো দিক দিয়ে বেরোতে পারলাম না। প্রেস ক্লাব থেকে বেরোয় ওদিক দিয়ে মনে করেন ফ্লাইওভার দিয়ে যাবো, ওদিক দিয়ে বলবেন মেট্রো ইতে এলিভেটেড এক্সপ্রেস করতে যাবো, কোথায় সব জায়গায় বন্ধ। কেন বন্ধ? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে ওরা ওই যে মৎস্যবন্ধের ওখানে অবস্থান নিয়েছে তারা, এই কারণে কাকের মসজিদ ওখানে, যে কারণে যে সারা এটা যানজটটা সৃষ্টি হয়েছে। সরকারকে বুঝতে হবে তো, টিয়ারশেল মেরে পিটিয়ে ন্যায্য দাবি আদায় থেকে বঞ্চিত করা যাবে না, বা তাদের দাবি রাখাও যাবে না। আসলে এই সরকার যেহেতু একেবারেই তারা রাষ্ট্র পরিচালনার একেবারে অপ্রস্তুত ছিল তারা, এখন যারা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করছে, মন্ত্রী পদমর্যাদা বিভিন্ন উপদেষ্টা, তারা তো কোনো চিন্তাও করে নাই যে আমরা কোনদিন রাষ্ট্র পরিচালনা করবো মন্ত্রী পদমর্যাদা নিয়ে। অতএব কীভাবে ট্যাকেল করতে হবে, কীভাবে বোঝাতে হবে, কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, এই অভিজ্ঞতা তো নেই, শুরু তো ছিল না, কোনো চিন্তাও তারা করে নেয়। যে কারণে এই যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, এই অবস্থা সৃষ্টি 2 দিন ধরে যে দুর্ভোগটা হচ্ছে, এদিকে মনে হচ্ছে যে 5 তারিখের পরের পরিবর্তনের পরে এই দেশ, এটা তো বিভিন্ন জায়গায় এইটা তো সুবিধা, যেমন আমাদের সাম্য, এই যে সাম্যকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যদি অবস্থা হয়ে থাকে, মাদকের একলা, আগে বুঝতাম না, আমি রাজত্ব ছিল সেখানে, তারা এখানে মাদক যেখানে আছে সেখানে ব্যবসা আছে, সেখানে টাকা আছে, এই টাকা কর্তৃপক্ষের কাছ থেকে, পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে চলে যায় মাঠ পর্যায়ে। এখন তো সেই রাজনৈতিক দল ক্ষমতা নেই, এখন বন্ধ করতে সমস্যা থেকে, এখন বন্ধ করলেই পারে, এখন বললেই পারে মাদক এখানে চলবে না। মাদকের সাথে অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড শুরু হয়, মাদক হলে সব কিছু নষ্ট। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এর আগে আর একটা ঘটনা ঘটল, এইটা তো একটা সরকারের জন্য মোটেই শুভ না। মোট কথা সরকার যে কাজটা করার জন্য তাদেরকে ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের জনগণ, সরকার সেই কাজটা থেকে দূরে থাকতে চাচ্ছে, আর অন্য অন্য কাজগুলো এগিয়ে নিয়ে আসতে হচ্ছে। যেমন সংস্কারের ব্যাপারে যদি বলে, কি একটা সংস্কার নিয়ে আসলো তো নামবে, ও তো ডাস্টবিনে ছুরি ফেলে দেওয়ার মতো, আবার সেই মোদী গণতন্ত্রে ফিরে আসলো। ইউনিয়ন কাউন্সিল মেম্বার, পৌরসভার কাউন্সিলর, এরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে, এবং সরকারি চাকরি যারা করবে, সরকারি তারাও দাঁড়াতে পারবে। এটা কোনদিন হয়? সরকারি চাকরি করবে, আবার এই দাঁড়াবে, কাউন্সিলর দাঁড়াবে, মেম্বার দাঁড়াবে। অবাস্তব এই সমস্ত সংস্কার নিয়ে সময় নষ্ট করতেছে। মোট কথা নারী সংস্কার একটু করলো, নারী নীতি সংস্কার করলো, সেটা নিয়েও তো এখানে একটা ঘটনা ঘটলো, রাস্তাঘাটে বন্ধ হয়ে গেল, সরকার লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে না, এটা তো টাকা পয়সা খরচ, তেল পড়ছে, গ্যাস পড়ছে, পড়ছে। তো সংস্কার করা দরকার কোন জায়গাটা? সবথেকে বড় সংস্কার দরকার ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার দিকে সরকার যায়নি, যেখানে পরীক্ষা ছাড়া জিপিএ 5 পাওয়া যেত আগে, এরকম ছিল, যেখানে 100% পাশের ব্যবস্থা করা হয়েছে, বলা হয়েছে খাতায় লিখলেই হলো, নামপত্র দেখতে আপনার। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা আমি দেখেছি, আমি কয়েকটা কলেজের সাথে সম্পর্কিত, মফস্বলের রাজনৈতিক কারণে অনার্স দিয়ে দিয়েছে, অনার্স কোর্স করেছে, 3 জন 5 জন করে শিক্ষক, ছাত্র একজনও নেয়। এই যে টাকার অপচয় হচ্ছে, আর শিক্ষকেরা কোনো বেতন এই পাচ্ছে না, অনেকে যেগুলি ওইভাবে 3,000, 2,000, 4,000 টাকা দেয়, বেতন না দিয়ে দেবে কোথা থেকে? শিক্ষক নিয়োগ দিল, কিন্তু বেতন দেওয়ার সিস্টেম নেই। যেমন বেসরকারি হাই স্কুলগুলো, অনেকে জানে না এগুলি, যে হাই স্কুলে একটা হাই স্কুলের ছাত্র আছে 700-800, তো তার তো 1 সেকশনে হবে না, 1 সেকশন তো 200 ছেলেকে পড়াবে, একটা করে সেকশন খোলার কথা, সেকশন খোলার অনুমতি দেয়, শর্ত দেয় বেতন দিতে হবে স্কুল থেকে, এর অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তখন এই যে যায়, তখন সেদিকে দেখা বেতন আমাকে দেয় না, তখন তাকে বাধ্য চলে আসতে হয়। আবার এরকম এই সমস্ত শিক্ষাক্ষেত্রে এইগুলো তো বড় সংস্কার, যে অযথা যেখানে প্রয়োজন নেই সেই সমস্ত কলেজগুলোতে অনার্স কোর্স খুলে সেখানে শিক্ষক নিয়োগ দিয়ে ছাত্র নাই, কিছু নেই, সেখানে টাকার অপচয় বা মেধার অপচয় বা
লেখাপড়া শিখে আসলে যারা তাদেরকে এই শিক্ষাটা এখন কাজে লাগাতে দেওয়া হলো না, এটা অন্যায়। এইগুলি সংস্কারের কথা নয়। সংস্কার কথানে মূল এই হলো আমাদের দেশে কৃষক। কৃষকের কোনো সমস্যা আছে? কৃষি সংস্কার ব্যবস্থা করছে না। এই কৃষকদের কি করতে হবে? কৃষকদের ফসল ফলায়, কৃষকরা যদি তারা ডিজেল সার কীটনাশক কম দামে পায়, তাহলে তারা বাজারে যায়, তাদের উৎপাদিত ফসল দাম হোক না কেন তারা স্বস্তি পায়। তো সেখানে অতিরিক্ত দাম, এবং তারপর দাম তো আছে সার কীটনাশক ভেজাল। যে ভেজালের কারণে সেখানে আগে 500 টাকা দিলে দেখা না 5,000 টাকা দিতে হয় না, হয়ে যায়। এই যে অবস্থা করবে, এখান থেকে সংস্কার করা দরকার। যেমন কৃষকদের আমরা ইস্যু দ্বারা দেবো, কৃষক তার ফসল আবাদ করবে, হয় যখন সে পিরিয়ড চলবে, মানে তার বীজ বপন থেকে বা রোপণ থেকে শুরু করে যে কাজগুলো চলবে, প্রতি মাসে মাসে ধাপে ধাপে সরকারের খবর লাগবে। খবর রেখে সেটা তাদের ইনসেন্টিভ যদি আর কোনো ব্যবস্থা থাকে, 1% 2% দিল, দিয়ে বললো ঠিক আছে তোমরা ঠিক মতো এটা সিজনটা পার করো, তোমার জন্য এটা সুবিধা দেওয়া হবে। সে ধরনের কিন্তু আমি সংস্কার দেখছি না, যে কারণে এখানে কোনো সংস্কার নাই। এই যে এই কৃষকেরা যে অবস্থা আছে, এই যে একসময় কত দাম, আলুর দাম একদম ছিল না, পেঁয়াজের সময় পেঁয়াজের দাম একদম থাকে, রসুনের দাম থাকে না, 15 টাকা 20 টাকা কেজি, সেদিন পেঁয়াজ বলছে। এইবারে সরকার খুব ভালো ছিল, রোজার 15 টাকা করে পেঁয়াজ খাওয়া, পেঁয়াজ খাওয়া তো কিছু ধ্বংস হয়ে তার হিসাব আছে, পড়াশোনা করছে 15 টাকা, অনেক বেশি। এই যে এইগুলি সংস্কার করা দরকার। যে আমি কী বলবো, এই দিকে কোনো কিছু নাই, শুধু ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, এবং মধ্যে থেকে সমস্ত সংস্কার করে তারপরে ভোটের কথা বলা যাবে, তারপরে ভোটের কথা বলা যাবে না। এবং সমস্ত বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার শেষ করার পরে তারপর নির্বাচন, এই যে কথাগুলি বলছে, বলে দেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করতে যায়, একটা অবিশ্বাসের জায়গা সৃষ্টি, অনিশ্চয়তা সৃষ্টি করতে যায়। এখন একটা দেশ কোনোভাবেই নির্বাচিত সরকার ছাড়া চলতে পারে না। যদি তারা মনে করে সামরিক সরকার তার থেকে শক্তি, সামরিক বাহিনী, এতে তাও নাই। জনগণ আন্দোলনকারী শক্তি দ্বারা তারা এই জায়গায় এসেছে, কিন্তু এখন তাদের ভুলে যায়, মুশকিল। ভুলে গিয়ে দু একটা সংগঠনের উপরে যদি ব্যাসিস করে যে এরা আমাদেরকে টিকে রাখবে, এরা আমাদের সব কিছু করবে, এত তো সহজ হবে না। ইতিমধ্যে আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো 90-এর আন্দোলনে হিরো ছিলাম, জাতির দিন বলতে আমাদেরকে। আমি ব্যক্তিগতভাবে এখনো আমি ছয়তলা বাসা থাকি, ভাড়া বাসা, লিফট নাই। লিফট ছাড়া এই কথা ছয়তলা বলতাম না, লিফট 10তলা 15তলা লেবে কি, লিফট ছাড়া বাসায়, এই বাসায় মুছে 2005 সালে 6 তলায় থাকেন? 6তলা, এখনো 6তলা। আমার সেই সামর্থ্য নাই যে আমার একটা লিফট চলে বাসা, বাসাটা আমার রাস্তার পাশে, আমার এলাকার লোকের সুবিধা আমি দেখি করে গাবতলি নামে, ওখান থেকে তারা কেউ হাঁটতে হাঁটতে আসে খোলারপুর থেকে, কেউ হয়তো বাসে 10 টাকা, 5 টাকা দেওয়া 10 টাকা দিয়ে আসে, এসে আমরা দেখা করে বসে চলে যেতে পারে। রাতের বেলা তাই হাঁটতে হাঁটতে হয়তো কল্যাণপুর গীতের বাসে চলে গেল, তার টাকা লাগলো না। আর আমার শত শত জনগণের সুবিধা দেখতে গিয়ে আমাকে কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আমি এখানে হয়তো একটা বাসা নিতে পারি, সে বাসা 10,000 টাকা বেশি হবে। এই 10,000 টাকা বেশি ভাড়া দিয়ে যখন এখানে থাকবো, তখন এলাকায় যখন যায়, আমি কোনো মাসকে ফিরাই না। আমার জীবনে আমি এত বছর ধরে রাজনীতি করি, আমার কাছে কিছু ফিরে গেছে বলে আমার মনে হয় না। দু একটা ভুলে ভ্রান্তে যেতে পারে, আমার কাছে অত চাইজ 1,000, 2,000, 5,000, আমি যতটুকু পারি চেষ্টা করি, এবং আমি সেখানে চেষ্টা করি। আমি নিজে গাড়িতে না চলে আমি বাস করি অনেক সময়, আমার বাসে চলে তো টাকা সাশ্রয় হয়, যদি 400-500 টাকা বাসে, ওই টাকা তো 5 দিন 10 দিন ধরে আমি বাসে চলে যাই, 5,000 টাকা তোমার এলাকায় গিয়ে দিতে পারি, অনেকে ফর্মুলা করতে পারে, বই কিনে দিতে পারে, এইভাবে আমি করি। এখন বর্তমান সমসাময়িক যে অবস্থাটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, এখন কি হয়েছে, এই যে পরিবর্তনের পরে হাওয়া লেগেছে, কিছু লোকের গায়ে হাওয়া লেগেছে, তারা সব করবে, বের বুড়া থেকে শুরু করে তাদের গাড়ি চড়া, গাড়িতে মানে হেলিকপ্টারে চড়া, মানে একটা অভূতপূর্ব একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। যে আমরা দেখতাম যে আমরা নিজেরাই তো অন্য হেলিকপ্টার চিন্তা করি না, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, ক্ষমতা দিতে হবে, মন্ত্রী হতে হবে, এই হতে হবে, উপদেষ্টা হতে হবে, সেটা বানাতে হবে, বিনা পর্যন্ত নির্বাচিত হতে হবে, চিন্তা করি না। এখন বর্তমানে এই সময়টা দেশের জন্য খুব একটা অস্থির সময় যাচ্ছে বলে মনে করি। এই কয়েকদিন ভিতরে আরো অস্থিরতা বেড়ে গেছে। সরকার তো সব দাবি মেনে নেয়, আমরা যে কোনো সরকারকে দেখি যে দাবি একটা সময় মেনে নিতে হয় বা মেনে নেয়, কিন্তু এত জল ঘোলা করার পরে এতগুলো শিক্ষকের উপর আক্রমণ চালানো হয়েছে, শিক্ষার্থীদের উপর, তারা অনেক আহত হয়েছে, তারা রাত দিন 24 ঘন্টা রাজপথে থাকছে, একটা সময় মেনে নেয়, তাহলে এত জল ঘোলা করে কেন মেনে নিতে হবে? জল ঘোলা তারাই করে, তারা জনগণ, তারা নির্বাচিত না। আওয়ামী লীগ
তাদের শক্তি বলে দাবি করতো, কিন্তু জনগণতা নির্বাচন তাদের তো কোনো ভিত্তি ছিল না, জনভিত্তি ছিল। তারপর তারা কি হতো, ওই যে শিক্ষকদের কি যেন একটা স্কিম নিয়ে শিক্ষকের প্রতিবাদ করে, যেটা যে শিক্ষকরা তখন দিনের পর দিন তারা আন্দোলন করতে থাকে, তখন প্রধানমন্ত্রী বলল না, সব অবৈধ প্রধানমন্ত্রী দেখি না যাবে আন্দোলন করতে হবে, যখন তারা একদম দুর্বল হয়ে যাবে, একদম তারা তখন স্টেজ হয়ে যাবে, তখন এই যেমন শেষের দিনে সেটা আবার দিল। এত দরকার ছিল কি, একজন শিক্ষকের ক্লাস বাদ দিয়ে তাদের কেন রাস্তা থাকতে হলো? মানতেই যখন হয় তখন দাবি ছিল ন্যায্য, যেমন শাহবাগে 13 সালে। এটা কি সরকার চাই যে দেশে এরকম একটা অরাজক পরিস্থিতি থাক? আপনার কথার প্রেক্ষিতে না, এখনকার সরকার যেটা বলতেছে, আমি আগের সরকারের কথা বলতেছি, যে শাহবাগে যেমন এর আগে 13 সালে দীর্ঘদিন ধরে 2 মাস 3 মাস ধরে ভারত থেকে লোক আসতো শাহবাগে আন্দোলন করতে। প্রধানমন্ত্রী নিজে বলতো যে হারে আমার মন কাঁদে শাহবাগে যেতে, কিন্তু প্রধানমন্ত্রী যদি না হতাম আমি ঠিকই শাহবাগে চলে যেতাম, বুঝছে না? আমরা যাইনি, আমরা যাইনি মানে বিএনপি আমরা যাইনি। তার কত কথা, হ্যাঁ বিএনপি কর না, বিএনপি সরকার বিশ্বাস কর না, পক্ষে শক্তি না বিএনপি, আসলে এই সরকার পাকিস্তান নানান খাইল। আমরা যখন জামা থাকবে কেন, আওয়ামী লীগ চায় জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিতে, তার জন্য শাহবাগে জমায়েত করে টাকা দেওয়া, পয়সা দেওয়া, খাওয়ার দরকার নাকি? সরকার তো চাইব তোকে দিলে পারে, আমাদের নির্দেশ করলে পারে, কে কাদের শান্তি দিলে পারে। এই জন্য এত এতদিন ধরে ওখানে শাহবাগ লোক বসা রাখতে লাগবে। ঠিক এই সরকার কেন দাবি করা লাগবে? কেন সরকারের দাবি করে না, নির্বাচন দাবি কেন করা লাগবে? আমরা তো দাবি করার কথা না, আমরা তো বলেছি যে আমরা আমাদের সরকার আপনারা এখন নির্বাচন একটা করেন, সময় মতো 1 বছর 1.5 বছরের ভিতরে নির্বাচনটা করেন, মানে আমার বলতে ডিসেম্বর মতো, তো 1 বছর পার হয়, 1.5 বছরের কাছাকাছি, আমাদের 2 বছর হয়ে যাবে। এখন আমরা কোনো আশার আলো দেখছি না, কারণ কোনো রোড ম্যাপ নাই। বলতেছে না সরকার ঠিক আছে 2 নির্বাচন আমরা করবো, যদি বলতো তাহলে তো আমরা আশ্বাস দিতাম, তাহলে তাদের কথা বলার দরকার ছিল না। এই সব কিছু মিলে বর্তমান পরিস্থিতি কিন্তু ঘোরায়, আর সরকারের হাতে কোনো ক্ষমতা আছে বলে আমার মনে হয়। যেমন সরি আমাদের এটা এই যে মানবিক করিডোর, মানবিক করিডোর, মানবিক করিডোর বলে কোনো জিনিস আছে এখন? মানবিক করিডোর ওখানে মায়ানমারে ওখানে আছে, বিমানবন্দর আছে, তারপর বিমানবন্দর আছে, ওখানে তারা বাংলাদেশ খালাস করুক, এর অভ্যন্তরে খালাস করুক, মানে অভ্যন্তরে খালাস করুক, তাদের পার্শ্ববর্তী দেশ একটা তাদের হুমকি হয় না। পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে ঝামেলাগুলো চলতেছে, এই ঝামেলা যদি আমরা এই যে মানবিক করিডোরে দিই, আর পারবে না। ভারতকে চাই, ভারতকে মানবে, চীনকে এটা মানবে, তা কেন আমি বিপদের মধ্যে পড়তে যাচ্ছি? সরকার আলোচনা না করে তুমি ডক্টর সাই দিয়ে দিল। আজকে যে কাজটা করলো আর একটা জঘন্য একটা কাজ, এত বছর পরে 53 বছর পর আমাদের পোর্ট একমাত্র পোর্ট রমদুর মহলা যদি আছে, এটা সবচেয়ে বড়। এই পোর্টের নিয়ন্ত্রণ বা এই পোর্টের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধানের জন্য বিদেশি নিয়োগ করার জন্য সাজেস করেছিল এত বছর পর। এত বছর তো আমাদের কর্মচারী যারা আছে, অফিসার, তারাই তো হ্যান্ডেল করতেছে। এখন এত বছর পরে কেন লাগবে? এখন বিদেশি থেকে বলতে পারতেন যে এটা আর দক্ষভাবে গড়ে তোলা হোক, বিদেশি ট্রেনিং দিয়ে আসা হোক, এরকম বিদেশিদের হাতে দিতে হবে, দক্ষতা বাড়ানো। এটা কোন দেশের কথা? আমার দেশের পোর্ট পরিচালনা করতে পারবো না একটা দেশ, আমরা এটা মেনে নেওয়া যায়? উনি মানবিক করিডোরের কথা বলতেন, মানবিক করিডোর আমার মধ্যে কত আঘাত আসতে পারে সেজন্য চিন্তা করলো না। আর মায়ানমারের মধ্যে তো পোর্ট আছে, মায়ানমারের মধ্যে যে আছে এয়ারপোর্ট আছে, সেখানে তো প্লেন নামতে পারে, সেখানে তো সমুদ্র জাহাজ আসতে পারে, সেখান থেকে তারা মাল দিয়ে তারা যেখানে চেষ্টা করতে পারে। আমাদের ঘাড়ের উপরে বন্ধুরা রাখতে চেষ্টা করে, এটা আমার মোটেই আমার চাই। এটা আমাদের খুব দুঃখ এবং কষ্টকর ব্যাপার। আরেকটি বিষয় যে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করছেন হাজারো মানুষ, অসংখ্য মানুষ সেখানে বিক্ষোভ করছেন, এমনকি অনেকে অফিস পর্যন্ত করতে পারছেন না, ভেতরে ঢুকতে পারছেন না, এক ধরনের অবরোধের মতোই। এটি করছেন ইশাক সমর্থক যারা রয়েছেন। এটা এটা আসলে সাপোর্টটা দিচ্ছে না কেন? আদালতের রায় দেওয়ার পরেও একজন আপিল করছে, শপথ না পাওয়ার জন্য বা তাকে না দেওয়ার কারণে, না দেওয়ার জন্য। এখন আমার কথা হলো যে এক্সট্রা নির্বাচন করেছে ওখানে আওয়ামী লীগ নির্বাচন করেছে, যিনি আওয়ামী লীগ নির্বাচন করেছেন একজন কেন যায়? এখন সেটা এখন যেহেতু চলে গেছে, আমরা যারা আছি, অথরিটি যারা আছে, আত্মীয় যারা আছে, তারা তো আমরা এই জিনিসটাকে সরি যেটার মধ্যে এক্সট্রা নির্বাচনটা করলো,
নির্বাচনের সময় তো আমরা দেখলাম কিভাবে নির্বাচনটা কেড়ে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ জোর করে নেওয়া হলো না। জোর করে নির্বাচনটা যদি না করতো আওয়ামী লীগ, রিক্সা তো মেয়র হতো, এটা তো সন্দেহ নেই। তো যে কারণে এখন সিটি গভর্নমেন্টের ওই দক্ষিণে যারা আছে বাসিন্দা, যারা এসে ভোটার ছিল, যারা ভোট দিতে পারেনি অনেকে, তারা এসেকের শপথ নেওয়ানোর জন্য, এসেকের শপথ নেওয়ার জন্য তারা আন্দোলন করবে, এটা তো খুবই স্বাভাবিক। তো সরকার যেটা করলো যে একজন ইয়ে করলো, আবেদন করলো, তার পরিপ্রেক্ষিতে সরকার এখন এটা নিয়ে শপথ বন্ধ রেখে যদি অন্য চিন্তা করে তাহলে জানতে পারবে। তার প্রথম হিসাব করা দরকার ছিল যে চিড়িয়াখানা মেয়র, সে কিন্তু যোগদান করেছে, সেখানে পেয়ে গেছে, সে পেয়ে গেছে, সেখানে সমস্যা কোথায়? এইটা সরকার বাজাচ্ছে, সরকার কেউ না কেউ বাজাচ্ছে, সরকার তো হিসাবও করে না। সরকার একটা যেন বুঝতে হবে, উনি যেমন মনে করেন আমাদের প্রধান উপদেষ্টা যে উনি কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, তার কর্মচারীরা তার ভুল বুঝে তার বিরুদ্ধে মামলা করেছিল বলে যিনি অনেকগুলো মামলা হয়েছিল, সেই মামলা তাকে 7-8 তলা উঠতে হতো, লিফট বন্ধ করে পায়ে হেঁটে উঠতে হতো। তখন তার সাথে কারা দিত, ছাত্র দল যুবদল এবং আওয়ামী লীগের লোকের এখানে আসেনি। এখন তারাও আসে না, এই বিএনপির আইনজীবীরা সেখানে গিয়েছে, সেখানে গিয়ে তার পক্ষ অবস্থান করেছে, দিনের পর দিন, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে। এই যে যে জিনিসগুলি আমরা ওনার জন্য করছি, আর উনি কি করতেছেন, ওনারা তো সেই জিনিসগুলো করবে। ম্যাডাম খালেদা দেশে আসছেন, ম্যাডাম খালেদা দেশে, ম্যাডাম খালেদা যে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে, যেমন এর সাথে ক্ষমতা নিতে যাওয়ার পর দীর্ঘ 9 বছর উনি আন্দোলন সংগ্রাম করেছে, পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়ে এখন পর্যন্ত তিনি একটা অসুস্থ মানুষ, নিজে হাঁটতে পারেন ঠিক মতো। তো এই যে এই ম্যাডাম খালেদা জিয়া কিন্তু ওনাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো, নোবেল পুরস্কার পেলেন, তখন আওয়ামী লীগ ঘুষ সুদ নানান গালিগালাজ করেছিল। ম্যাডাম জিয়া কিন্তু সেদিন তার পক্ষ অবস্থান নিয়েছিল না, ভালো করে একদমই স্বাগত জানিয়েছে, স্বাগত জানাচ্ছিল। এখন সেই ম্যাডাম জিয়া আন্দোলন করেছিলেন, সেটি পতন হয়েছে, আপসহীন ছিলেন 9 বছর, চোখের সময় আমাদেরকে এমপি হয়েছে, মৃত্যু হয়ে গেছে, মনে কষ্ট পায়নি যে আমি সুরক্ষার যাবো না, এটা স্যালুজনের জায়গা। তারপরে যে নির্বাচন যে আশ্বাস দিতে হলো, এই তো ওরা নিজেরা তো লোকজন বাড়ায় টেড়ায়, মানে ওই যে সামরিক বাহিনীর লোক সঙ্গে বাড়াতে চেয়েছিল। আমি এখন প্রতিবাদ করলাম, তো আপাতত হয়তো সেখানে স্থগিত হবে। কিন্তু কথা বলতে এই যে টোটাল জিনিসগুলো সরকার লেজে কবরে করে ফেলছে দরকারটা কি? এটা যদি একটা শপথ নিলে রাজত্ব কি এটা তো সচল হবে, কি বল দক্ষিণ সিটি কর্পোরেশন সচল হবে, জনগণের তো কাজ হবে। আর এসব নির্বাচন দাঁড়ায়নি, আওয়ামী লীগের মেয়র পালিয়ে গেছে, আর ওখানে একজন লোকে বসে তা তো না, ওই নির্বাচন করেছে, নির্বাচন ওই জিততো, সেখানে ওকে দেওয়ার পরে এই যে নতুন করে ষড়যন্ত্র করে তাকে বসে না দেওয়াটা, এটাও আর একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি মনে করি। এবং তারা মনে করছে যে বিভিন্ন সেক্টরে অশান্তি সৃষ্টি করে ওই দিকে নজরটা নিয়ে যেতে যাচ্ছে, তাহলে নির্বাচন কথা কেউ বলবে না। নির্বাচন চাওয়ার তো অপরাধ না, নির্বাচনটা হওয়াটাই স্বাভাবিক, না চাওয়াটাই অপরাধ। আমি মনে করি না চাওয়া সঠিক না, এটাই মানবতার বিরোধী। কিন্তু কিছু লোক মনে করছে আমি ক্ষমতা যাবো, আমাদেরকে বড় দল হতে হবে, তারপর নির্বাচন হবে, এ ক্ষমতা থেকে তাই কেউ বড় দল সুযোগ দেয়। এই যে যে অবস্থাটা এখন, এসেক সাহেব তাকে কোর্ট বললো যে তাকে শপথ করানোর ক্ষেত্রে কোনো বাধা নেই, এখন তাকে যদি শপথ করে দেয় তো শান্ত হয়ে যাবে। সরকার বিভিন্ন জায়গায় ছোটোখাটো সমস্যা সৃষ্টি করতে এমন জায়গায় যাবে যার গেট সারানোর সম্ভব হবে না। আমি তো সরকার আমাদের বারবার বলেছি, 24-এর নির্বাচন আগে বারবার আমি বলেছি যে আমরা নির্বাচন ঠেকাতে পারবো না, সবাইকে নির্বাচন করতে হবে। যদি কোনো কারণে থেকে যায় সেদিন কিন্তু বিএনপি কিন্তু বিএনপি বাইরে নির্বাচন করলে আমাদের কিন্তু ভালো করবে না। যদি সবাইকে নিয়ে করে ক্ষমতা না হলে বিরোধী দল হবে। যদি একে বাদ দিয়ে যদি আমাদেরকে বাদ দিয়ে যদি করতে যায় তাহলে পরে বিপদ হবে, সেই বিপদ এখন পড়ছে। নির্বাচন হলে তো বিরোধী দল হতো, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সরকার বিপদে পড়বে না। আমি আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে অন্য দলকে নির্বাচন না করার কারণে বিপদে পড়লো, বড় বিপদে পড়ছে। আচ্ছা, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে হ্যাঁ। এখন আমি ওইটা বলতে, আমি বলতে চাচ্ছি যে এরশাদ যে নির্বাচনটা করেছিল, এরশাদ রাইট, সে যেহেতু ইলেকশন করেছিল সেকেন্ড পজিশন তার মধ্যে ইলেকশন করেই নেই, সেকেন্ড ক্রেডিট নিয়ে গেছে। এই জন্য আমরা মনে করি, পাবলিক মনে করে এরশাদকে জনতার মেয়র হিসেবে বিষয় বলে। তার শপথ নেওয়ার ক্ষেত্রে এই বাধা হয়ে দাঁড়ানোর কারো কোনো দরকার ছিল না। এই বাধা হয়ে দাঁড়ানোর পিছনে কারণ হলো সরকার ক্ষমতাকে প্রলম্বিত করা, অন্য চিন্তা ভাবনা তার মাথায় আছে। তো সেই চিন্তা করে আমাদের বর্তমানে কোনো
পার পাওয়া যাবে? আওয়ামী লীগের নামে নিয়ে এসে আওয়ামী লীগকে ক্ষমতা বানাতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ মাইন্ডের অনেকে আছে, তারা যদি মনে করে যে ইলেকশন করতে আমরা পারছি না, স্বতন্ত্র আইন বের করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সবাই যদি ছোটে, বিরোধী দলের প্রার্থী থাকবে না। এদিন নির্বাচন পরিষদ মেয়র বারবার বলার চেষ্টা করছে যে আপনারা নির্বাচন করতে চান, তো তিনটাকে কন্ট্রোল করবে কে? কন্ট্রোল করলে না হয় আমরা বলতে পারি ঠিক আছে, কিন্তু কন্ট্রোল নাই তো এখানে। সবাই দীর্ঘদিন বঞ্চিত হতে হতে নির্বাচন করতে না করতে তার অনেকেই আমরা যখন করার সুযোগ হলো, দুবার নির্বাচন করার সুযোগ হলো না। 2014 সালে নির্বাচনটা হলো, তখন নির্বাচন পেতাম, হয়তো ওই নির্বাচনটা হতে পারতো। তা আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না বলে আজকে এই অবস্থা। আওয়ামী লীগের ইন্ডিয়া যেমন, তার আশপাশে কোনো বন্ধু নাই তার, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বাংলাদেশ সরকার বিরুদ্ধে গেছে। আওয়ামী লীগের ক্ষমতা যদি দেখ, আওয়ামী লীগের হলো আওয়ামী লীগের যে অবস্থাটা ছিল বিগত সরকারের সময়, তারা মনে করতো স্বভাবই তাদের, কিন্তু বাস্তবে তা ছিল না। এখন এই সরকারেরও একই অবস্থা মনে করছে। সরকার মনে করছে যে আমাদের জনগণ ভালোবাসে, জনগণ আমাদেরকে থাকতে বলছে 5 বছর 7 বছর, জনগণ চায় না আমাদের এটা সরে যায়। কথা কি ঠিক? আদৌ কথা ঠিক না। আওয়ামী লীগ তো সব ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, মহিলা দল, হ্যান ত্যান, সব লীগ, সব প্রশাসন, সব ছিল, সব পর্যায়ে। তারপরে ঠিকতে পারলো না কেন? যে ভোট না দেওয়া, একটা নির্বাচন, আর যার কারণে দেশের ভিতরে অবসল হয়ে গেল, যে কারণে তাদেরকে চলে যেতে হলো। এই সরকার যদি দীর্ঘদিন থাকতে চায়, তাহলে এই সরকারের পরিণতি কিন্তু আমার মনে হয় যে ওই রকম হতে পারে বলে আমি মনে করি। তো এই পরিস্থিতিতে বিভিন্ন সেক্টরে দাবি দাওয়া নিয়ে সবাই রাস্তায় নামছে। সবকিছু মিলিয়ে সব জায়গায় শিক্ষাক্ষেত্রে একটা অচল অবস্থা বলবো না, একটা বিশৃঙ্খলা আমরা দেখছি। এর আগে কুয়েটের আন্দোলন, সেটি সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এর আগে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটি হত্যাকাণ্ডের দেখেছি, তোফাজ্জল হত্যা দেখেছি, সরকার পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়। সবকিছু মিলিয়ে শিক্ষাঙ্গনও একটা বিশ্রী অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। সুতরাং আপনি যেমন বলছিলেন যে সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই, তো সবকিছু মিলিয়ে আসলে গণতান্ত্রিক অবস্থায় ফিরে যাওয়াটা জরুরি কিনা, আর যদি তাই হয় তাহলে সরকারের প্রতি আপনার আহ্বান কি থাকবে সংক্ষেপে? না, আমরা তো পরিষ্কার বক্তব্য, পৃথিবীর একটা দেশ দেখাতে পারো না যে তার নির্বাচন ছাড়া চলে। কমিউনিস্ট পার্টি করে যে রাশিয়া, ভারত একটা দেশ আছে, তারাও ভোট করে, হয়তো একটাবার ভোট করে, ভোট কিন্তু করে। রাইট। আবার চায়না, যারা বিভিন্ন জায়গায় যারা কমিউনিস্ট পার্টি, তারা ভোট করে না, কিন্তু তাদের কিন্তু নেতা নির্বাচিত হয়, কিন্তু 4 বছর পর পর তাদের গোপন ভাবে এইভাবে ভোট নির্বাচন হয়। নির্বাচন নতুন নেতৃত্ব আসে বা পুরনো কিছু থাকে, নতুন কিছু আসে। এ কোন বাংলাদেশ যে বাংলাদেশে ভোট দরকার নেই? সিনিয়র নেতারা বলে, আমার ছবি আমার বলতে বলে কিসের ভোট? 4 বছর, 8 বছর, 10 বছর, 16 বছর, 17 বছর থাক, কিন্তু সাহেবকে এখন যেতে দিলেন, ওনাকে দিলেন কেন? যে দেশে ডক্টর ইউনূস নেই সে দেশকে চল না। এই যে কিছু মানুষ এই দিয়ে ওনারা উৎসাহিত করতেছে, এটা তো ওনার জন্য খুব খারাপ কথা। ইউনূসের জন্য খারাপ কথা না যে তার পক্ষে বলতেছে যে ভোট দেওয়া লাগবে না, আপনি যতদিন ততদিন থাকেন, কদিন ওনার সহ্য করবেন, তখন তো দিয়ে শুরু করে তমকে যাবে। এই জন্য মনে করছি যে ভোটের কোনো বিকল্প নেই। আপনি জানুয়ারিতে তাদের ফিরে দেন, মার্চ দিতে হবে, এসে তো দিয়ে চলে আসবে, পরীক্ষা, তারপর গরম, সব কিছু মিলে একটা বাজে অবস্থার সৃষ্টি হবে, তখন যে হয়রান করতে কি দরকার হবে? সরকারের প্রতি আপনার আহ্বান কি? সরকারের প্রতি আমার আহ্বান যে এই সমস্ত মানুষের কথা না শুনে আশপাশ থেকে যাতে মিডিয়েট করতেছে। বিগত সরকারকে সবসময় মিডিয়েট করেছিল এক শ্রেণীর পেশাজীবী, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক এবং ব্যবসায়ীরা, অসৎ ব্যবসায়ীরা। তারা গিয়ে প্রথম থেকে বলে আপনার সাথে আগে ছিলাম, এখন আছে, ভবিষ্যতে থাকবো, মারা গেলে থাকবো। এখন মারা যাওয়ার সাথে কেউ নেয়। এবং এরা এই ওপেন ডিক্লারেশন দিয়েছিল যে আমাদের ক্ষমতা থাকবে, যাবতীয়। এইটা যেমন ঠিক আমি ধরে রাখতে পারে না, এই সরকারও মনে করে আমার ধীরে ধীরে টিকে আহত করে আমরা ধরে রাখবো পারবে না। এই জন্য মনে করি সরকারের ভিতরে আহ্বান, কারো কথা শোনা দরকার নেই। কারো কথা না শুনে এখন নিয়মতান্ত্রিক সময়ের মধ্যে আপনি একটা গণতান্ত্রিক মানুষ, আপনি কারো কথা না শুনে নির্বাচনটা আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে করা, বক্তব্য থাকে সেটা বলেন যে নির্বাচন করবো। এখন তো যে সরকারের অবস্থা, তো বিশ্বাসঘাতকতা নির্বাচন হবে, বিশ্বাসঘাতকতা নির্বাচন হবে। এবং তারা বলে যে এখন পর্যন্ত হ্যাঁ বলতে পারে যে নির্বাচনটা চালু করতে হবে, বলতে পারে ডিসেম্বরে, বলতে পারে মার্চে হবে, তার একটা ইয়ে থাকলো তো, রোড ম্যাপ নাই, কোনো কিছু নেই।
এখন এখন যে সবাই এখন যেখানে বিএনপির কথা সেখানে তারা এক সরকার, যেখানে বিএনপির যুবদল ছাত্রদল এক গ্রুপ আছেন তারা একটা সরকার, হজরগুলো বিচ্ছিন্ন অবস্থা চলছে, যেটা কোনোভাবেই আমাদের পক্ষে ধারণা করা ঠিক না। হাবিবুর রহমান হাবিব, আপনাকে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করতে হচ্ছে নিউজ ন্যারেটিভ। অন্য কোনো দিন আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।